প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 12 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। 12 বছরের ভরসা, উন্নয়ন ও জনকল্যাণ এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল বিপ্লব এবং জনকল্যাণমূলক উদ্যোগের সাফল্য তুলে ধরতে জনসংযোগ অভিযানে নেমেছে শাসক দল। বিজেপির দাবি, গত 12 বছরে ভারতের অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছেছে। সড়ক, রেল ও বিমান যোগাযোগে অভূতপূর্ব সম্প্রসারণ ঘটেছে। ডিজিটাল পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোটি কোটি মানুষ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা আরো শক্তিশালী হয়েছে বলেও দাবি করা হচ্ছে। কিন্তু এই দাবির বিপরীতে রয়েছে বিরোধীদের তীব্র সমালোচনা। তাদের মতে এই 12 বছরে আসলে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধির সময়কাল। বিরোধী শিবির অভিযোগ, কর্মসংস্থানের সংকট এখনো প্রকট। কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা পুরোপুরি মেটেনি। কয়েকটি বড় কর্পোরেট গোষ্ঠী বিশেষ সুবিধা পেয়েছে এবং পাচ্ছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা ও সাংবিধানিক ভারসাম্য নিয়ে উদ্বেগ বেড়েছে। নারী নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে জাতীয় বিতর্কের বাইরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। এই 12 বছরে রাজ্য কি পেল? কেন্দ্রের উন্নয়ন নীতি ও প্রকল্পগুলি রাজ্যের অর্থনীতি, অবকাঠামো, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নে কতটা প্রভাব ফেলেছে? কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ ও বাস্তবায়ন কি রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে? নতুন সড়ক, রেল, বিমান ও ডিজিটাল সংযোগের সুবিধা কতটা পৌঁছেছে সাধারণ মানুষের কাছে? কর্মসংস্থানের নতুন সুযোগ কি তৈরি হয়েছে, নাকি যুব সমাজ এখনো চাকরির অনিশ্চয়তায় ভুগছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিগত 12 বছরে কি পেল ত্রিপুরা তা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত। দিদি, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। দিদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরে ত্রিপুরার জন্য সবচেয়ে বড় অর্জন কি বা কোনগুলো আপনি মনে করেন? আর এই 12 বছর শাসনকালে রাজ্যের জন্য কতটা পরিবর্তন এনেছে, আপনার চোখ কি দেখছে? 2014 সাল আমাদের এখনো মনে আছে বা বিভিন্ন তথ্য আমরা পেয়েছি যে ব্রিটিশ অর্থাৎ যারা আমাদের দেশকে প্রায় 200 বছর যারা শাসন করে গেছেন, আমরা পরাধীন ছিলাম যাদের কাছে, সে দেশেরই একটি লার্জেস্ট সার্কুলেটেড একটি পত্রিকা আছে, দ্য গার্জিয়ান। ওটাতে একটি আর্টিকেল এসেছিল 2014 সালের কথা বলছি, সম্ভবত 18 মে, যে টুডে ফাইনালি দ্য ব্রিটিশার্স হ্যাভ লেফট ইন্ডিয়া, যে অবশেষে আজ ব্রিটিশ ভারত ছাড়লো। তো আমরা যারা দেশবাসী নিশ্চিতভাবে আমরা অবাক হয়েছিলাম যে আমরা জানি 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, স্বাধীন হয়েছিলাম, অথচ যে দেশ থেকে আমরা মুক্তি পেয়েছিলাম সেই দেশের সংবাদপত্রে যদি এই ধরনের একটি এডিটোরিয়াল নোটে যদি এই ধরনের একটি সেন্টেন্স আসে যে ফাইনালি টুডে দ্য ব্রিটিশার্স হ্যাভ লেফট ইন্ডিয়া, ওটা খুব আশ্চর্যজনক বিষয় ছিল। আমার মনে হয় ভারতবাসী আমরা তখন বুঝতে পারিনি। আমরা উপলব্ধি করেছি যখন 2014 সালের 15 আগস্ট লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন বললেন, আমরা তখনও ভাবলাম এত বড় বড় কিছু হয়তো বলবেন, এডুকেশন পলিসি, ফরেন পলিসি নিয়ে হয়তো বলবেন, কিন্তু দেখলাম যে না, একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে বলছেন, আমার ভারত অস্বচ্ছ, আমি স্বচ্ছ করতে চাই। আমার ভারতের মায়েরা লাকড়ির উনুনে রান্না করে, যার জন্য প্রতি বছর 10 লাখের ওপর মৃত্যু হয়, আমি সেই বিষাক্ত ধোঁয়া থেকে আমি আমার ভারতবর্ষের মহিলাদের আমি মুক্তি দিতে চাই। আমার এখনো মনে আছে, সম্ভবত এটা দিল্লির ইলেকশন, সেখানে ডোর টু ডোর করার সময় যখন একজন লিডার একটি বাড়িতে গেল,
তখন একজন বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ইসবার ভোট কিসকো? তো উনি বললেন, ইসবার তো ভোট মোদি জি কো। তখন প্রশ্ন করা হলো, কিসের জন্য, কিউ আম্মা ভোট কিউ মোদি জি কো? তো উনি বললেন, মোদি জি নে হামে টয়লেট দিয়া, শৌচালয় দিয়া। তখন ওনার ঘরে কলেজ পড়ুয়া যে মেয়েটি ছিল বললেন, না না মাম্মি, শৌচালয় নেই, মোদি জি নে হামে ইজ্জত ঘর দিয়া। আমরা যারা আগরতলায় থাকি বা দিল্লির যে লুটিয়েন্স জোন বা যারা ওই বিশেষ বিশেষ জায়গায় আমরা আছি, যারা প্রপারে যারা আছি, আমরা জানি না সে ব্যথা কতটা ছিল যে একজন মহিলাকে, আমরা বলি ভারতবর্ষ মাতৃতান্ত্রিক দেশ, কিন্তু এই মাতৃতান্ত্রিক দেশের লাখ লাখ কোটি কোটি গ্রামীণ মা বোনদের অপেক্ষা করতে হয়েছিল আমার প্রধানমন্ত্রী কবে আসবে, আমার জন্য কবে কথা বলবে। তাদের সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে তাদের শৌচকর্ম সেরে নিতে হতো। তো এই জায়গা থেকে আমি বলবো, আমি ত্রিপুরায় আসছি নিশ্চিতভাবে, কিন্তু এই জায়গা থেকে আমি বলবো যে 2014 সাল আমরা প্রত্যেকেই জানি যে ভারত চাণক্যের ভারত, মহারানা প্রতাপের ভারত, রামকৃষ্ণ পরমহংসদেবের ভারত, স্বামী বিবেকানন্দের ভারত। কিন্তু আমার মনে হয় 2014 সালে এই ভারত গোটা বিশ্বের কাছে চোরদের ভারত হিসেবে, আজকে যেমন তৃণমূলের যে পরিস্থিতি আমরা দেখছি বাংলায়, সে তখনও কিন্তু 2014 সালে এরকমই ছিল যে চোরদের ভারত। কারণ 12 লাখ কোটি টাকার কারাপশন ডিউরিং ইউপিএ গভর্নমেন্ট সেটা হয়েছিল। এ থেকে জেড পর্যন্ত ইংরেজিতে 26টি লেটার আছে। প্রত্যেকটি লেটার দিয়ে যারা আজ বলছেন না অ্যাকচুয়ালি রাজনৈতিক ময়দানে আমরা আছি, সেটা প্রমাণ দিতে হবে। সে প্রমাণটা কিভাবে দেব? আমাদের তো কোনো রকম কাজ নেই, মানুষের পাশে দাঁড়ানোর মতো আমাদের কাছে ইস্যু নেই। তো কাজ এখন প্রেস কনফারেন্সে বসে করতে হবে। মোদী সরকারে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, মোদী সরকারে মহিলারা অসুরক্ষিত, মোদী সরকারে এই চলছে। কতটা মহিলা, আমাদের মহিলাদের সম্মানটা 2014 পর্যন্ত কি ছিল, এখন কোন জায়গায় পৌঁছেছে? ভারতবর্ষে 2014 পর্যন্ত আমাদের ভারতবর্ষের যুবকদের ভবিষ্যতের জন্য কি পরিকল্পনা ছিল? আজকের দিনে নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির ভারতবর্ষের যুবদের নিয়ে আগামী 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, মোদীজি যখন ভাবেন, দূরদর্শী নেতা যখন ভাবেন, তখন আগামী 100 বছরের পরিকল্পনা করেন। এবং সেটাই উনি করেছেন ভারতবর্ষের 4টি স্তম্ভের জন্য। উনি কি বলেন? উনি বলেন ভারতবর্ষে জাত পাত ধর্মের উপর রাজনীতি আর চলবে না। এবং সেই জায়গা থেকে যে আমরা উঠে এসেছি সেটা কিন্তু প্রমাণ বিহার দিয়ে, সেটা প্রমাণ উত্তরপ্রদেশ দিয়ে, যে জাত পাত দিয়ে রাজনীতি হয় না। আজ 2014 সাল পর্যন্ত কিন্তু রাজনীতির পরিভাষাও পাল্টে গেছে। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র বলা হতো হিন্দি বা ভাষীদের পার্টি, উত্তর ভারতের পার্টি। আজ বলা যায় কন্যাকুমারী আমরা বাকি আছে, কিন্তু সেটাও একদিন পূরণ হবে। কিন্তু তারপরও বলবো যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, আমরা যদি অন্ধ্রপ্রদেশ ধরে নিই, কাশ্মীর থেকে কন্যাকুমারী, আজ গোটা ভারত জুড়ে যা কখনো হয়তো কল্পনা করতে পারেনি কেউ, আজ বাংলা, আসাম, উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে আজ কিন্তু গেরুয়া ঝান্ডা, ভারতীয় জনতা পার্টির পতাকা কিন্তু উত্তর, এটাও পাল্টে গেছে। আমি সেটা বলছিলাম, আমরা সেটাই আসছিলাম। অবশ্যই আমরা গোটা ভারত, এই যে 12 বছরে গোটা ভারতবর্ষ কি পেল তা নিয়ে অবশ্যই আমরা অনেক আলোচনা করেছি আমাদের এই অনুষ্ঠানে, আমাদের দর্শক বন্ধুরাও জানেন। কিন্তু দিদি, একটা জিনিস হচ্ছে যে যখন আমরা কথা বলছি 12 বছর নিয়ে, এবং আপনারা বলছেন যশস্বী প্রধানমন্ত্রী 12 বছরে ভারতবর্ষের জন্য যা করে গেছে। ভারতবর্ষের একটা ছোট্ট রাজ্য ত্রিপুরা, প্রান্তিক রাজ্য, এ রাজ্যে বহুবার এসেছেন প্রধানমন্ত্রী নিজে। কিন্তু এখানে আপনি বিরোধীরা কি বলছে সেটা আমি এই মুহূর্তে আমরা আলোচনায় আনছি না। আমরা ত্রিপুরার, আপনি একজন ত্রিপুরার মেয়ে, প্রথমে বলবো এই মাটির মেয়ে হয়ে ত্রিপুরার জন্যই 12 বছর কি পেল, ত্রিপুরার অর্জন কি 12 বছরে আপনার নজরে, আপনি কি দেখেন? 2014 থেকে মোদীজির নেতৃত্বে 2019-এর যে কালটা ছিল, সেটা ছিল আবশ্যকতার পূর্তির কাল, মানে এসেনশিয়াল, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান পূর্তির কাল ছিল। আর 19 থেকে যে পর্বটা চলছে আজ পর্যন্ত, সেটা হলো আকাঙ্ক্ষা পূর্তির কাল।
মানে আমাদের যে অনেক অনেক দশকের অনেক অনেক বছরের যে আকাঙ্ক্ষা ছিল আমি যে আমাদের ভব্য রাম মন্দির নির্মাণ হবে, রামলালা মর্যাদা পুরুষোত্তম রামলালা তার জন্মস্থান ফিরে পাবে, সেটা পূর্তির কাল। ভারত বাংলাদেশ পাকিস্তান যাদেরকে আমরা ছেড়ে এসেছি, আমাদের পূর্বপুরুষ ছেড়ে এসেছে, আমরা তো চলে এসেছি, কিন্তু যারা সেই জায়গায় ওই ভূখণ্ডে রয়ে গেছেন তাদের যে আওয়াজ কোন রাষ্ট্রপ্রধান কখন শুনবেন, ভারতবর্ষে একজন রাষ্ট্রপ্রধান আসবেন তাদের ব্যথা শুনবেন, সেটা পূর্তির কাল ছিল, মানে হয়েছে সেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ট্রিপল তালাকও বিলুপ হয়েছে, সেটাও আজ প্রায় 500 বছরের একটি ব্যথা ছিল মহিলাদের। তো আকাঙ্ক্ষা পূর্তির কাল হয়েছে, পূরণ হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে, ওই যেটা আমি বললাম ব্রিটিশদের শাসনের মতোই ছিল। আজ 60 কোটি, এই 60 কোটির মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা আছে। ভারতবর্ষের 60 কোটি মানুষ তার দৈনন্দিন যে চাহিদা, যে তার ঘরে বিদ্যুৎ প্রয়োজন, সেটা থেকে বঞ্চিত, তার স্বচ্ছ পানীয় জলের প্রয়োজন, সেটা থেকে বঞ্চিত, মাথায় ছাদ, সেটা থেকে বঞ্চিত। মানে মানুষের যেটা বললাম যে এসেনশিয়াল, যে আমাদের এই জিনিসগুলো আমাদের খুব প্রয়োজন, সেটা থেকে কিন্তু বঞ্চিত ছিল। আজ আমাদের গোটা ভারতবর্ষ যদি দেখি যে 4 কোটির উপর ঘর আবাস মানুষ আবাসন পেয়েছে, আমাদের রাজ্য প্রায় সেটা 4 লাখের উপর পৌঁছে গেছে। আমাদের রাজ্যে প্রায় গোটা ভারত যদি দেখি সেখানে 12 কোটির উপর উজ্জ্বলা যোজনার মাধ্যমে নরেন্দ্র মোদীজি উজ্জ্বলার হাসি প্রত্যেক মহিলার রান্নাঘরে পৌঁছে দিয়েছেন 12 কোটি। আমাদের রাজ্যে সেটা সংখ্যাটা প্রায় 9 লাখ থেকে 10 লাখে সেটা পৌঁছে গেছে। আমাদের রাজ্যে যদি দেখি যে আজকের দিনে আমাদের রাজ্যে পার ক্যাপিটা ইনকাম কত আছে, আমাদের রাজ্যে পার ক্যাপিটা ইনকাম যা কখনো আমি যদি বেশি দূর যাব না, 16-17 যাব, যেহেতু 18 সালে আমাদের সরকার এসেছে, সেখানে ছিল 91,596। আমি রিপিট করতে চাই, 91,596। আজ সেখানে পার ক্যাপিটা ইনকাম, সেটা আমার তথ্য নয়, ভারতীয় জনতা পার্টির তথ্য নয়, সেটা আমাদের যে স্ট্যাটিস্টিক্স যে ডিপার্টমেন্ট আছে, প্ল্যানিং এবং সেই ডিপার্টমেন্ট যা বছরের পর প্রতি বছর যেটা পাবলিশ করে, সেই জায়গা থেকে কিন্তু তথ্য নেওয়া। সেখানে কিন্তু আছে 1,98,000, মানে 1,98,000, মানে এক কোথায় ছিল 91,000 প্রায়, এখানে সেখানে 91,000, সেখানে 1,98,000, সেটা ফিনান্সিয়াল ইয়ার আজকের কথা আমি বলছি। এবং আমাদের গভর্নমেন্টের, আমাদের সরকারের স্পষ্ট সংকল্প, কোন রকম পরিকল্পনা নয়, কোন রকম চিন্তা নয়, কোন রকম ভাবনা নয়। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় খুব স্পষ্ট ভাষায় উনি বলেছেন যে আগামী 2030-এর মধ্যে সেই টার্গেট আমাদের 3,70,000 প্রায় হাজার আমাদের পার ক্যাপিটা ইনকাম, মানে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের বাৎসরিক ইনকাম যেন অন অ্যান এভারেজ সেটা হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে এই রাজ্যের আর্থ সামাজিক যে দিক সেটাকে বিকশিত করার প্রচেষ্টা কিন্তু চলছে। আমাদের জিএসডিপি কি আছে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি আমাদের রাজ্যের জিএসডিপি দেখি, সেটা আমি 19-20 বলবো, সেটা আমি অ্যাকচুয়ালি আমাদের যে কম্পিটিশন সেটা বুঝতে হবে। আমাদের সরকারের, সেটা সর্বভারতীয় ক্ষেত্রে হোক বা আমাদের রাজ্যের ক্ষেত্রে হোক, আমাদের কম্পিটিশন কিন্তু শুধুমাত্র যে বিরোধী যা করেনি সেটা আমরা করব সে নয়, আমাদের কম্পিটিশন কিন্তু আমাদের সাথেও চলে, যে আরো বেটার করা, আরো কিছু বেটার করা, আগামী বছর আরো যেন আমার জিএসডিপি বাড়ে, আগামী বছর পার ক্যাপিটা ইনকাম যেন প্রতি মানুষের মাথা পিছু আয় যেন সেটা বেড়ে যায়। সে কম্পিটিশনটা কিন্তু স্কেল এবং স্পিড কিন্তু আমাদের সেই জায়গায়ও থাকে। সেটা ছিল 19-20-তে যেটা 55,984, সেটা 25-26-এ এটা বুঝতে হবে 1,795 কোটি। ঠিক আছে, ঠিক আছে, সেটা কিন্তু আজকে আমাদের প্রায় এটা বলা যায় যে সেটা ডাবল হয়ে গেছে,
সেটা ডবল হয়ে গেছে। কিসের হিসেব বললেন আপনি? জিএসডিপি যেটা আমাদের গ্রস ডোমেস্টিক, আমাদের যেটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে যেটা জিডিপি, আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটা জিএসডিপি হয়, জিএসডিপি হয়। তো এগুলো দ্বারা কিন্তু এই যে তথ্যগুলো, একটি রাজ্য একটি দেশ কতটা উন্নত হয়েছে, কতটা বৈভবশালী হয়েছে, তার কিন্তু কিছু প্যারামিটার থাকে। সেটা যেমন একটা মানুষ কতটা ভালো, কিছু প্যারামিটার থাকবে, মানুষটাকে আমি কিভাবে যাচাই করব। তো একটা রাজ্য কতটা উন্নত হয়েছে তার প্যারামিটার কি হবে, তার জিএসডিপি দিয়ে প্যারামিটার হবে, মানুষের মাথাপিছু আয় সেটা প্যারামিটার হবে, যুবকদের কর্মসংস্থান সেটা প্যারামিটার হবে, নারী সুরক্ষা দিয়েও একটা রাজ্যের যে মানে সংস্কৃতি, একটা রাজ্যে কতটা তার সভ্যতা সংস্কৃতি কতটা পরিবর্তন হয়েছে। শুধুমাত্র আমি সবসময় একটা কথা বলি যে 18 সালে আমরা যেটা বলেছিলাম না যে চলো এবার পাল্টায়, সেটা আমাদের মুখ্যমন্ত্রী পরিবর্তন, মন্ত্রী পরিবর্তন হবে, মেয়র পরিবর্তন হয়ে আমাদের হবে তার জন্য নয়, সেটা আমাদের মেসেজ থাকে আমাদের যেন সংস্কৃতিকে পরিবর্তন করা। এবং সেই জায়গায় বলছি জব যেটা বলছি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে, সেটা এপ্রিল অনুযায়ী আমি বলছি, তারপর আরো 2-3 মাস আরো বাড়তে পারে, রেগুলার চাকরি এখন পর্যন্ত প্রায় 20 থেকে 21,000 হয়েছে, কন্ট্রাকচুয়াল মিলিয়ে প্রায় এখন পর্যন্ত 50,000-এর উপর চাকরি। 20 থেকে 21 আপনি বলেন রেগুলার চাকরি, হ্যাঁ কন্ট্রাকচুয়াল মিলিয়ে প্রায় 50,000। এবং সবচেয়ে বড় বিষয় কি, আসলে চাকরি তো বলবেন মানে কর্মসংস্থানের বিরোধীরা বলবেন, কারণ বিরোধীদের সময় কর্মসংস্থান ছিল, বিরোধীরা না, এখন যদি একজন যদি শিক্ষিত বেকার যুবক যদি বলেন যে আপনি তো উন্নয়নের কথা বলছিলেন, আমাদের রাজ্যে 12 বছরে কি পেল আপনি বললেন, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন, চিত্রটা অনেকের কাছে পরিষ্কার, জিএসডিপি থেকে শুরু করে আপনি পার ক্যাপিটা ইনকাম সবকিছুই বললেন, এবং কিভাবে দেশ কিভাবে আপনি বললেন সেখান থেকে একদম ব্রিটিশ শাসন থেকে মুক্তি থেকে শুরু করে 2014 পর থেকে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আজকের তারিখে আমার রাজ্যের একজন শিক্ষিত বেকার যুবক যদি বলেন যে দিদি আমি তো আবাস পেয়েছি প্রধানমন্ত্রীর আবাস যোজনায়, বা আমি আয়ুষ্মান প্রকল্পে চিকিৎসার ব্যবস্থা পেয়েছি কিন্তু চাকরি পাইনি, তাকে আপনি কি উত্তর দেবেন? যদি একজন সাধারণ মানুষ বলেন যে দিদি আমি তো সরকারি প্রকল্প পেয়েছি কিন্তু বাজারে দ্রব্যমূল্য বেড়েছে, আমি তো গ্যাস পেয়েছি কিন্তু এখন গ্যাসের দাম এতটা, উজ্জ্বলা যোজনায় গ্যাস পেয়েছি কিন্তু দাম এতটা বেড়ে গেছে, দ্রব্যমূল্য এত বেড়েছে যে আমার এখন আর সেই গ্যাস চালানো হয় না, তাহলে উন্নয়নের দাবিকে তিনি কিভাবে অনুভব করবেন, আর তাদেরকে আপনি কি বলবেন? আমাদের রাজ্যে সেটাই বললাম যে আমাদের রাজ্যে যে যে সুযোগ, যে ট্রান্সপারেন্সি, সেই জায়গাটাই কিন্তু আজকে থেকে আমাদের কথা বলতে হবে। আমি বলছি 2018 সালের আগে আমরা একটা পর্ব দেখেছি যে কিভাবে রাতারাতি 10,323-এর চাকরি চলে গেল, 10,323 চাকরি রাতারাতি বেকার হয়ে গেল, এবং সেই চাকরিটা দেওয়ার কৃতিত্ব আমি নিতে চাই না, আমরা নিতে চাই না, পার্টি কখনো নেয়নি যে আমরা দিয়েছি। এবং সেই চাকরিগুলো যাওয়ার পেছনে নিশ্চিতভাবে যখন এই চাকরিগুলো হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায়ে যখন চাকরি চলে গেল, সে তখন কিন্তু আমাদের সরকার ছিল না, বামফ্রন্টের সরকারই ছিল। সে চাকরিও কেন চলে গেল সেটা আমার মনে হয় এখানে আজকের দিনে নতুন করে রাখার কিছু নেই। আজকের দিনে যারা আমাদের রাজ্যের বেকার যারা রয়েছেন, আমি নিশ্চিতভাবে কনফিডেন্সের সঙ্গে পার্টির একজন পদাধিকারী হিসেবে আমি বলতে পারি, আমাদের রাজ্যে দিকে দিকে যেভাবে সুযোগ বৃদ্ধি পাচ্ছে, ভারতবর্ষের প্রেক্ষাপটে হোক বা আমাদের রাজ্যের প্রেক্ষাপটে হোক, আমরা যদি বলি, আমার মনে হয় না যদি কোনো সরকারের প্রতিনিধি বা কোনো পার্টির প্রতিনিধি যদি কথা বলতে চান বা বলে থাকেন যে আমরা আমাদের সরকার আসলে আমরা ঘরে ঘরে চাকরি দিয়ে দেব, সরকারি চাকরি দিয়ে দেব, আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে এটা ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য সেটা বলা হবে। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে, সেই সরকারি চাকরির জায়গা থেকেও বেরিয়ে এসে না, বিরোধীরা কিন্তু এই চাকরির ব্যাপারটা আপনি বলছেন ভোট ব্যাংকে, বিরোধীরা কিন্তু সেই 50,000 চাকরির কথা, তাদের সময় চাকরি, সেই 50,000 চাকরির প্রতিশ্রুতিতে এখনো কিন্তু আটকে আছে। তাদের সময় চাকরিটা কি ছিল? আজকে 25 বছর তারা তো শাসন করে গেছেন, তাদের সময় 25 বছরের চাকরি কতজনকে তারা দিয়ে গেছেন, তারপরে যাদেরকে দিয়ে গেছেন কংগ্রেসেও সেই জোট রাজত্ব আমরা দেখেছি। আমরা যদি 10 বছরের 5 বছরের জোট রাজত্ব 88 থেকে 93 আমরা দেখি, যাওয়ার সময় আমরা দেখেছি মিউনিসিপ্যালিটিতে যা দিয়ে গেছিল সবগুলো শেষ।
কেন সেটা শেষ হয়েছে? কারণ সেখানে পার্টি, আমি প্রত্যেকের কথা বলবো না, আমার দুঃখ হয় তাদের জন্য, খারাপ লাগে তাদের জন্য, আমরা কথা বলতে চাই তাদের জন্য, এবং আমাদের সরকার বলেছেও তাদের জন্য, যারা যোগ্য 10,323 তাদের চাকরিটা কাদের জন্য গেল? পার্টি মেম্বার যাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল বিশেষ কয়েকজনকে 10,323 এর মাধ্যমে, এই অনৈতিকভাবে চাকরি দেওয়ার কারণেই কিন্তু বাকি যোগ্যদের কিন্তু আজ সেটা সাফার করতে হলো। আমাদের সরকার, আমি একটা কথা বলবো, সেটা ট্রান্সপারেন্ট সরকার, সেগুলো তো অবশ্যই পুরনো কথা, কিন্তু এখন মানুষ যেটা জানতে চাইছে, যুবকরা যেটা জানতে চাইছে, মানুষ বলছে না 12 বছরে বা বিরোধীরাই বলছে, 12 বছরে নতুন কর্মসংস্থান কতটা তৈরি হয়েছে আজকে আমি রাজ্যের শিক্ষিত মানে বেকার যুবকদের জন্য? আমাদের রাজ্যে মুদ্রা লোন যদি আমি বলি, সেটা মুদ্রা লোন নিশ্চিতভাবে, আমি যে বলে না যে ভারতীয় জনতা পার্টি তো আদানি আম্বানিদের দল, তা আমি বলি যে প্রধানমন্ত্রী আবাসন যোজনা, সেটা কিন্তু নেওয়ার জন্য কিন্তু ধীরুভাই আম্বানির পরিবার থেকে কেউ আসেনি, সেটা ভারতবর্ষের কোটি কোটি মানুষ গরিবকে দেওয়া হয়েছে। আগেও ছিল ইন্দিরা আবাস যোজনা বলে প্রকল্পটা, আগেও ছিল। এই প্রকল্পটা যদি অন্য কোনো সরকার থাকতো তাহলে চালু থাকতো, হয়তো অন্য কোনো সরকার হয়তো দিত। পার্থক্যটা বলি, ইন্দিরা আবাস যোজনা যখন ছিল সেটা 70,000 টাকার মতো ছিল, এবং সেখানেও কিন্তু 70,000 টাকার মতো ছিল। আজকে যদি ইন্দিরা আবাস যোজনা যদি 100% মানুষকে দেওয়া হতো, তাহলে আজ ভারত সরকারের এই 4 কোটি মানুষকে আবাসন যোজনা দেওয়ার প্রয়োজন ছিল না। আজ 4 কোটি মানুষকে আবাসন যোজনা কেন দেওয়া হয়েছে? টার্গেট আমাদের আরো 1 কোটি আছে, সে 5 কোটি মানুষ, তার মানে কি আবাসন যোজনার ছাদ থেকে বঞ্চিত ছিল বলেই কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিতে হয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। 18,000 গ্রাম 2014 সাল পর্যন্ত 18,000 গ্রামে বিদ্যুৎ ছিল না। আজ 100% ইলেকট্রিফিকেশনের কাজ কিন্তু নরেন্দ্র মোদী সরকার করেছে। এখন রইল যেটা বেকারত্ব, আজকে আমাদের রাজ্যের যেটা বিষয়, 50,000 চাকরি যেটা দেওয়া হয়েছে সেটা স্বচ্ছ উপায়ে দেওয়া হয়েছে। সেখানেই প্রশ্ন, সেখানেই সমস্যা বিরোধীদের, যে কেন স্বচ্ছ উপায়ে দেওয়া হচ্ছে, সেখানেই পার্থক্য। এবং শুধুমাত্র যেটা বলছিলাম যে মুদ্রা লোন, আজকে আমাদের রাজ্যে, আমি যদি গোটা ভারতবর্ষের একটা তথ্য দেখি, সেখানে মুদ্রা লোন প্রায় আছে আমার 57 কোটি, মানে 57 কোটি যুবক যুবতী, যেখানে 46% মহিলা আছে, SC ST যদি থাকে, মুদ্রা লোন কারা নিতে এসেছেন? এই যে 50,000 থেকে 10 লাখ বা 20 লক্ষ টাকা, সেটা কিন্তু ধীরুভাই আম্বানি বা ওই আদানি পরিবার থেকে আসেনি, সেটা ভারতবর্ষের যুবক যুবতী যারা কিছু করতে চায়, যারা নিজের পায়ে দাঁড়াতে চায়, তারাই কিন্তু সেই মুদ্রা লোনটা নিয়েছেন। এবং প্রধানমন্ত্রী কি বলেছেন যে গ্যারান্টি ওয়ারেন্টি আমি নিজে আমার ভারতবর্ষের বেকার যুবক যুবতীদের জন্য হতে চাই। তো সেটাও তো এমপ্লয়মেন্টই পড়ছে। এমপ্লয়মেন্ট মানে কি? মানে মানুষকে কর্মসংস্থান মানে কি? সেখানে সরকারি ব্যবস্থা থাকবে, সরকারি ব্যবস্থার সাথে বেসরকারি ভাবেও মানুষ যেন লোন হোক বা বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে মানুষ যেন নিজের পায়ে, যুবক যুবতী যারা আছে সেটা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাও কর্মসংস্থান। সে মুদ্রা লোন, এবং ভারতবর্ষে আজ গোটা ভারতবর্ষের মধ্যে স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু প্রচুর এরকম কর্মসংস্থানের যে জায়গাগুলো আজ খুলে গেছে। আজকে মোদিজি কি বলছেন, আজকে ভারতবর্ষের বেকার যারা যুবক যুবতী ছিল, অ্যাকচুয়ালি বেকার বলাটা উচিত না, বেকার আসলে বললে মনে হয় যে আমি সেটা বেকার বলতে চাই না, বেকার মানে আমি কাজই করতে পারি না, আমরা বলবো যে কর্মহীন। যারা কর্মহীন ছিলেন তারা আজকে কি শুধুমাত্র কিন্তু চাকরি প্রাপক না, এদের স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে চাকরির দাতা হিসেবে কিন্তু ভারতবর্ষের কোটি কোটি যুবক যুবতীকে কিন্তু মোদিজি তৈরি করেছেন। আজ আমাদের ভারতবর্ষ, আমাদের ত্রিপুরা রাজ্য স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে লাখ লাখ আমাদের যারা ভাই বোনেরা আছেন কাজ করছেন। আমাদের রাজ্যে মুদ্রা লোন যদি বলি, আমাদের রাজ্যে শিল্প বিনিয়োগ বা নতুন কারখানা স্থাপনের ক্ষেত্রে ত্রিপুরা কতটা লাভবান হয়েছে এই 12 বছরে? আগামী 20 বছরে, ধরুন আগামী 20 বছর পর ত্রিপুরার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে
এমন কোন বড় অবকাঠামোগত বা শিল্প কি হয়েছে, কেন হতে পারলো না এটা? আমি বলছি, আমাদের রাজ্যে কিছুদিন আগে আমার টিআরডিসির চেয়ারম্যান নবাদল বণিক মাননীয়, ওনাকে আমি বলছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রি ক্ষেত্রে, বোজ্জংনগর ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কতটা পরিবর্তন এসেছে। আজকে আমরা ডেয়ারি বলি, আজকে আমাদের রাজ্যের বিভিন্ন প্রোডাক্ট এই যে ডেয়ারির মাধ্যমে সেটা কিন্তু বহিরাজ্যে সেটা পাঠানো হচ্ছে। আজকে আমাদের যারা কৃষক, এটা বুঝতে হবে, আজকে আনারস, যেটা আনারসকে আজ একটি ফল যেটা আমরা খেতাম, কিন্তু সে আনারসকে আমরা বিভিন্ন, শুধুমাত্র বাইরের রাজ্য নয়, বিভিন্ন কান্ট্রিতে পাঠিয়ে আমাদের নিজেদের জীবনও আপলিফট করা যায়, আমরা আপলিফট করতে পারবো, সেটা কিন্তু বিগত 25 বছর কারোর ভাবনা চিন্তা ছিল না। আজ বিগত 25 বছর আমরা বোজ্জংনগরে কি দেখেছি, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি দেখেছি, অনেক বড় বড় কোম্পানি, আমরা জানি এটা আমার ঠিক মনে পড়ছে না, জর্দা কোম্পানি আমাদের এখানে হয়েছিল, সেটা নামটা ঠিক আমার মনে পড়ছে না। আমি দেখতাম আমাদের কয়েকজন রিলেটিভ সেখানে চাকরি করতেন, কিছুদিন পর ওই যে ঝাঁপ বন্ধ, যেটা পশ্চিমবঙ্গের স্থিতি হয়েছিল, কিসের জন্য ঝাঁপ বন্ধ? একমাত্র সিন্ডিকেট বাজির জন্য ঝাঁপ বন্ধ। আজ বোজ্জংনগর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মানে কিছুদিন আগে আমার মনে আছে, আমার ঠিক তারিখটা মনে নেই, সম্ভবত এটা গত বছর, একটি বড় একটি এরকম কনক্লেভ করা হয়েছিল, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন বিশ্ব থেকেও কিন্তু যারা ইনভেস্টররা কিন্তু আমাদের রাজ্যে এসেছিলেন, এবং ইন্ডাস্ট্রির যে দরজাটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু খুলে গেছে, এবং অনেক কোম্পানি আজকে সে বোজ্জংনগরে স্থাপিত হয়েছে, সেখানে অনেক জব অপরচুনিটির সুযোগ হয়েছে। এখন রইল আমাদের জন্য কি হয়েছে, আমাদের এখন আমাদের এই যে আমাদের রাজ্যের যে কৃষক, শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, ইভেন কি সরকারি কর্মচারী বলুন, নারী বলুন, যুব সমাজ বলুন, মানে বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনে এই 12 বছর কি পজিটিভ? আজকে 4000, আজকে আমি যদি ত্রিপুরা রাজ্যের মহিলাদের কথা বলি, আজকে 4000 সেলফ হেল্প গ্রুপ ছিল আমাদের রাজ্যে, 4000 সেলফ হেল্প গ্রুপ, সেটা যদি আজ 56,000 সেলফ হেল্প গ্রুপে সেটা রূপান্তরিত হয় মাত্র 8 বছর, বুঝতে হবে এই রাজ্যের মহিলাদের আপলিফটমেন্টের জন্য সরকার কতটা সচেষ্ট। আজকে আমাদের রাজ্যে লাখপতি দিদি, যেটা লাখপতি দিদি আজ প্রায় কয়েক লক্ষ মহিলাকে আগামী কয়েক বছরের মধ্যে লাখপতি মানে মিনিমাম আমাদের রোজগার প্রতি মাসে যেন 1 লাখ টাকা হয়, মহিলাদের আপলিফটমেন্টের জন্য সরকার কিন্তু সেই দিশাতেও কাজ করছে। এটা কিন্তু নরেন্দ্র মোদীজির অনেক বড় একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমি বলবো। আমাদের রাজ্যে দেখো মেডিকেল কলেজ যদি বলি, জব কিভাবে ক্রিয়েট হয়? জব ক্রিয়েট হবে ইন্ডাস্ট্রির মাধ্যমে, সরকারিভাবে তো হবেই, সরকারিভাবে তো হচ্ছে। অ্যাকচুয়ালি সরকারি কর্মচারীদের জন্য কি হয়, পার্থক্যটা কি হয়, আগে যখন ডিএ ঘোষণা হতো না 2018 সালের আগে, সেখানে মিছিল করে, মিটিং করে, মানে তারপরও 7 পে কমিশন থেকে বঞ্চিত, 1% ডিএ দিল, সেটাকে মানে গান বাজনা করে সেটা বাজানো হতো। কিন্তু আমরা যখন সরকার, আমাদের সরকারের মধ্যে কি পার্থক্য, আমরা যখন ডেভেলপমেন্টের জন্য যে কোনো স্কিম, যে কোনো যোজনা যখন প্রান্তিক ব্যক্তি পর্যন্ত আমাদের সরকার নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু কোন রকম ওই যে ঢাক ঢোল পেটানো, সেটা আমাদের কালচার নয়। আজকে কর্মচারীদের যে ডিএ পরপর আমাদের ডিএ ঘোষণা হলো, সেখানে আমাদের ওই মিছিল করে, মিটিং করে কিন্তু ডিএ ঘোষণার আগে আন্দোলন আমরা করিনি, সেটা আমাদের কালচার না। ধন্যবাদ সূচক র্যালি তো সেটা তো অবশ্যই, সেটা যদি সরকার, সেটা যদি কর্মচারীরা মনে করেন যে আমরা ধন্যবাদ দেব, সেটা আমার মনে হয় না আমাদের পার্টি, আমার মনে হয় না পার্টির ব্যানারে কখনো দেখা হয়েছে। না, আপনি মাঝখানে মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ থেকে আমার মনে পড়লো যে নারী নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি নিয়েও কিন্তু একটা উদ্বেগ রয়েছে এই মুহূর্তে। এখন এটা 12 বছরের সঙ্গে যদিও বা সম্পৃক্ত নয়, আজকে না, সেটা একজন নারী হিসেবে আপনি কিভাবে ব্যাপারটাকে দেখুন, আমি একজন নারী হিসেবে এটাই বলবো যে কখনো কাম্য নয় আমাদের ত্রিপুরা রাজ্যের একজন মহিলা অসুরক্ষিত থাকুক, একজন মহিলার জীবনে কোন রকম বিপর্যয় নেমে আসুক, একজন মহিলা তার সম্মান সম্ভ্রম সেটা বিনষ্ট হোক, সেটা একজন, আমি পদাধিকারী পার্টির পরে আমি একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সেটা কখনো, সেটা আমি না, আমি যখন বিরোধী ছিলাম সেটা কামনা করেছি না, আজকের দিনেও কামনা করি। সেটা আমি বলছি, আজকে এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো,
আমি বারবার বলছি, আমি জিএসডিপি নিয়ে হোক, পার ক্যাপিটা ইনকাম নিয়ে হোক, আমার আবাসন নিয়ে হোক, উজ্জ্বলা নিয়ে হোক, আমি যখন কিছু তথ্য রাখছি সেটা কিন্তু আমি নাম ধরে রাখছি যে এই তথ্য আমি কোন জায়গা থেকে নিয়েছি। এনসিআরবি ডাটা যদি আমি বলি, আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম 2017 থেকে প্রায় 20। আমার এখনো মনে আছে 17 থেকে আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, আমি প্রত্যেক দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি ঘুমোতে যেতাম যে ঘুম থেকে উঠে যেন আমার কোনো মহিলার জন্য যেন আমাকে রাজ্যের কোথাও যেন দৌড়ে যেতে না হয়। কিন্তু ধর্মনগর থেকে আগরতলা, আগরতলা থেকে সাবরুম, প্রতিদিন শুধুমাত্র ধর্ষণ নয়, এই শব্দটি আমি ব্যবহার করতে হচ্ছে, আমি চাইতাম না, আমার ইচ্ছে ছিল না, কিন্তু করতে হচ্ছে, কারণ আমি যে কথাটি শব্দটি ব্যবহার করছি সেই ঘটনাটি আমার কোনো না কোনো বোনের ওপর সংঘটিত হয়েছিল। ধর্ষণের পর হত্যা, আমি নাম নিতে পারবো না যেহেতু সেখানে আমার নিয়ম আছে, বিধিনিষেধ আছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ধর্মনগর, যেখানে আমরা অনেক বড় একটা আন্দোলন সেদিন আমার করতে হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়ের এলাকা ধনপুরে আমার এখনো মনে আছে, দিনের বেলায় একটি জনজাতি, এবং তাদের টার্গেট খুব পরিষ্কার ছিল। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছিলাম জনজাতি মহিলা, একটি জনজাতি মহিলাকে দিনের বেলা ধর্ষণ করে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। না, এরকম তো ভুরি ভুরি উদাহরণ অবশ্যই থাকবে না। আজকের দিনও আমরা উজান ময়দানের কথা কিন্তু বলি, একদম একদম জোটামলে কংগ্রেস জোটামলে উজান ময়দানের কথা আমরা কেউ ভুলিনি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই সব নারী থেকে শুরু করে আজ মনীষা দাস অবধি সঠিক বিচার কি পায় নারীরা, আপনি সেটা বলুন। আমি একটা কথা বলি, আমি বলবো না, সেটা যদি আমি বলি তাহলে যাদের উপর ঘটনাটা হয়েছে সেই মেয়েটির উপর আমি অন্যায় করব। আমি বলবো না যে 2018 সালের পর এই রাজ্যের একটি মেয়ের উপর অন্যায় হয়নি, একটি মেয়ের উপর কোন রকম ঘটনা হয়নি, একদম হয়েছে, কিন্তু পার্থক্যটা, হ্যাঁ সেটাই বললাম যে ক্রাইম রেট কোথায় নেমেছে আর কনভিকশন রেটটা কতটা বেড়েছে সেটাই প্রমাণ করে যে একটি সরকার তার নারী সুরক্ষা দিতে কতটা সক্ষম। মহিলাদের বিরুদ্ধে ক্রাইম রেট যেরকম কমেছে, আজকের কমিউনিস্ট শাসনে অনেক ঘটনা যেগুলোর বিচার আজকের দিনে একের পর এক আমাদের কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, আমাদের কোর্ট থেকে কিন্তু বিচার হচ্ছে। আজকের দিনে আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন, মহিলাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। আজকের দিনে পার্থক্য হলো, একটি ঘটনা যদি কিছু হয়ে থাকে 24 ঘন্টার মধ্যে না, আমরা 2 ঘন্টার মধ্যে আসামিকে আমরা কাঠগড়ায় দেখতে পাচ্ছি। সেটা যখন দেখতে পাই আমরা অনুভব করি মহিলা হিসেবে যে না, আমরা সুরক্ষিত, আমাদের জন্য কেউ আছেন, আমাদের জন্য মুখ্যমন্ত্রী আছেন, আমাদের মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সরকার আছে। আমি বিরোধীদের চ্যালেঞ্জ করছি আজকের দিনে যে একটি উদাহরণ আমাকে দেখিয়ে দিক, যে একটি নাম নিয়ে আমি এরকম হাজার উদাহরণ দেখিয়ে দিতে পারবো। আমি বললাম না, আমি নামগুলো, নির্যাতিতার নামগুলো নিতে পারছি না, কারণ সেটা আমার রুলস এর বাইরে আছে, যে নেওয়া যায় না, যিনি ধর্ষিতা ওর নাম আমি নিতে পারি না। কিন্তু এরকম হাজার ঘটনা আছে যার বিচারের জন্য 2018 সাল কবে আসবে, আমার মুখ্যমন্ত্রী কবে আসবে, আমার সরকার কবে আসবে, এই রাজ্যের মহিলাদের অপেক্ষা করতে হয়েছিল। আজকে একটি ঘটনা, একটি নাম আমাকে বলুক, এই চ্যানেলে এসে বলুক যে একটি ঘটনা এই জায়গায় হয়েছে, অথচ তার জন্য কোন রকম স্টেপ নেওয়া হয়নি, আসামি অ্যারেস্ট হয়নি। আজকের দিনে চাকরি, যেটা আমি বললাম, আমি বলছি আমাদের আজকের এটা বিষয় নয়, তবে অবশ্যই এই বিষয় নিয়ে আপনার সঙ্গে একদিন আমরা আলাদা করে অনুষ্ঠানে বসবো। মেডিকেল কলেজ যেটা আজকের দিনে 3টে হয়ে গেছে, আমাদের নার্সিং কলেজ 5টি ছিল, আজকের দিনে 19টি হয়ে গেছে। এই যে নার্সিং যারা পড়তে যাবেন, যারা পয়সার জন্য ইসের অভাবে, আর্থিক অনটনের কারণে যারা বহিরাজ্যে যেতে পারবেন না, আজ তাদের জন্য সেখানেও কিন্তু এই যে জব অপরচুনিটি, আমি যেটা বলছিলাম যে জব শুধুমাত্র যে কি ভাবে ক্রিয়েট হচ্ছে আজকের রাজ্যে, এটা আমাদের বুঝতে হবে। সেখানেও কিন্তু আজকে 19টি যে নার্সিং পড়তে যাবে, সেখানে তারা পড়ে যখন বেরোবে, তারা বিভিন্ন যে মেডিকেল কলেজ হচ্ছে, গতকাল আমি মুখ্যমন্ত্রী একটা পোস্ট দেখলাম যে উদয়পুরে গোমতীতে আমাদের আয়ুর্বেদিক কলেজ হচ্ছে, সেখানে জব ক্রিয়েট হবে। আজকে ইউনিভার্সিটি 3টে ছিল, আজকে 7টি ইউনিভার্সিটি হয়েছে। ইউনিভার্সিটি যখন বৃদ্ধি পাচ্ছে, কলেজ যখন বৃদ্ধি পাচ্ছে, সাধারণ ডিগ্রি কলেজ আমাদের 22টা ছিল,
ছিল আজ সেটা ত্রিপুরা রাজ্যে 28টা হয়েছে। আজকে ফরেনসিক ইউনিভার্সিটি হয়েছে, আমাদের মৈত্রী সেতু হয়েছে, আমাদের ছটা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, প্রায় 923 কিলোমিটারকে কভার করা হয়েছে। আজকে 21টি স্টেট হাইওয়ে প্রায় 1057 কিলোমিটার কভার করা হয়েছে। আজ 2014 সালের আগে আমাদের রাজ্যে কি ছিল? ঝিকঝিক ঝিকঝিক করা মিটার গেজ ট্রেন ছিল। আজকের দিনে যদি 20টির ওপর যদি এক্সপ্রেস ট্রেন যদি আগরতলার বাধারঘাট স্টেশন থেকে যদি বহিরাজ্যে যদি ছুটে যায়, আমাদের বুঝতে হবে ডেভেলপমেন্টের স্কেল কি, স্পিড কি। এখন ডিজিটাল ইন্ডিয়ার সুফল ত্রিপুরা সাধারণ মানুষ কতটা পেয়েছে? এমবিবি বিমানবন্দর, এমবিবি বিমানবন্দর যেটা ত্রিপুরা নর্থ ইস্টের, এখন আমার মনে হয় এখন গুয়াহাটিও খুব সুন্দর হয়ে গেছে। এমবিবি বিমানবন্দর যেভাবে সেজে উঠেছে সেটা আমাদের জন্য অনেক বড় মোদিজির উপহার। মোদিজি 2018 সালে কি বলে গিয়েছিলেন যে আমি রাজ্যকে হীরা দেব। আজকে কিন্তু আমি দেখলাম যে হাইওয়ে হয়ে গেল 6টা কাজ চলছে, আমাদের 21টি স্টেট হাইওয়ে, রেলওয়ে হয়ে গেছে, প্রায় 20টির উপর এক্সপ্রেস ছুটছে, এয়ারওয়েজ হয়ে গেছে, আজ 16টির উপর বিমান ওঠানামা করছে। আপনি বলছেন কিন্তু সড়ক ব্যবস্থা নিয়ে কিন্তু এখনো কিন্তু প্রচুর অভিযোগ রয়েছে। একটা কথা বলি, কারণ কাছে কিন্তু আমি একটা কথা বলবো, ছুমন্তর করে কিন্তু কিছু হয় না। ওকে, তাহলে আপনি বলছেন সময় লাগবে নিশ্চিতভাবে, কিন্তু আমাদের সময় পুরো আগে একটা ন্যাশনাল এখন হাইওয়ে ছিল। ডিজিটাল পরিষেবার কথা বলি, ডিজিটাল ইন্ডিয়া সুফল ত্রিপুরা কতটা পেয়েছে? পরিষেবার জন্যই তো আজকে এই প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্নীতি কতটা কমেছে ত্রিপুরাতে? এই যে কারাপশন, এই যে পিডিএস সিস্টেমে, পিডিএস সিস্টেম আজ পুরো মানে ডিজিটাল হয়ে গেছে। আজ আমি আপনার চাল রেশন থেকে মানে তোলার কোনো রকম প্রশ্ন আসে না। আগে কি হতো? আগে রেগার টাকা হোক, বিভিন্ন বেনিফিট যেগুলো কি, যেমন কিষাণ সম্মান নিধি, আমাদের রাজ্যেও প্রায় 2,80,000 কৃষক। আমার আশ্চর্য লাগে যখন ওনারা বলেন যে কৃষকদের জন্য কিছু হয়নি। মানে 2018 সাল পর্যন্ত যারা কৃষকদের নিয়ে রাজনীতি করেছেন, যারা মহিলাদের নিয়ে রাজনীতি করেছেন, তাদের সময় 4,000 সেলফ হেল্প গ্রুপ, আর বিজেপি শাসনে 8 বছরে যদি 56,000 হয়, তাহলে বুঝতে হবে বিজেপি মহিলাদের জন্য কি করেছেন। লাখপতি দিদির কথা যদি আজকে আমরা গল্প করি, তাহলে বুঝতে হবে বিজেপি মহিলাদের জন্য কতটা সচেষ্ট। আজ তাদের সময় যে 25 বছর যারা কৃষকদের নিয়ে রাজনীতি করেছেন, তারা কি করতেন? 1 টাকার নিধি দেওয়ার, 1 টাকার সম্মান দেওয়ার কথা অন্নদাতাদের জন্য কেউ ভেবেছেন? না, অপেক্ষা করতে হয়েছিল আমার প্রধানমন্ত্রী কবে আসবেন। আজ আমাদের প্রধানমন্ত্রী দিল্লিতে বসে রয়েছেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সাবরুমের কৃষকের অ্যাকাউন্টে প্রতি বছর আমাদের রাজ্যে প্রায় এক্সাক্ট আমি বলতে পারবো না, কিন্তু প্রায় 2,80,000 কৃষকের অ্যাকাউন্টে 6,000 টাকা করে চলে যাচ্ছে। আগে রাজীব গান্ধীজি কি বলে গিয়েছিলেন? ভারতবর্ষের ওনাদেরই প্রধানমন্ত্রী এই যে ডিজিটাইজেশনের যে বিষয়, যে স্বচ্ছতা, এটাও কিন্তু অভিযোগ করছেন জোয়ার ভাটার মতো উল্টো আবার বেরিয়ে যাচ্ছে। টোটালি কিন্তু আজকে 6,000 টাকা দিলে আমার পাপিয়া দত্ত যদি কৃষক হয়ে থাকে অ্যাকাউন্টে 6,000 টাকা করে আসবে। না, কৃষকের অ্যাকাউন্টে ঢুকছে 6,000 টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা উল্টো আবার বেরিয়েও যাচ্ছে। সেটা মেলার মাঠ থেকে বলতে পারে, পোস্ট অফিস চমনি থেকে বলতে পারে, বাট তথ্য কথা বলছে, যেটা প্রমাণ দিচ্ছে যে নরেন্দ্র মোদী জি ত্রিপুরা রাজ্যকে হীরা প্লাস দিয়েছে। সেটা সবচেয়ে বড় বিষয়। উন্নয়নের যে চিত্র আপনি তুলে ধরলেন, তার প্রতিফলন কি বাস্তবে দেখা যাচ্ছে, নাকি এখনো বহু প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে বলে আপনি মনে করেন? রয়ে গেছে তো, নিশ্চিতভাবে রয়ে গেছে। আমাদের বিকশিত ভারতের সংকল্প রয়ে গেছে 2047। 2047 ভারতবর্ষের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে। একজন মানুষের মাথায় ছাদ থাকবে না, একজন মানুষ অভুক্ত থাকবে, একজন মানুষ প্রান্তিক অন্তর্দয়ের যে স্বপ্ন কথা দীনদয়ালজি বলে গিয়েছিলেন, সেই স্বপ্ন অসম্পূর্ণ থাকবে। সেই স্বাধীনতা অর্থহীন স্বাধীনতা। তাই সে 2007 কাল চলছে, যেহেতু বিকশিত ভারতের স্বপ্ন পূরণের জন্য সেটা হচ্ছে। আরো অনেক কাজ বাকি রয়েছে আমি বলবো নিশ্চিতভাবে, এবং সেই গুটি গুটি পায়ে আজ এগিয়ে যাচ্ছে। আমি ছোট করে একটা কথা বলবো, এটা একটু শুনতে হবে। মোদিজি কি করেছেন? মোদিজি বেশি কিছু করেনি, 4টা কি 5টা কাজ করেছে। একটা হলো অন্তর্দয়, প্রান্তিক ব্যক্তির বিকাশ, 60 কোটি মানুষ যারা বিভিন্ন যোজনা থেকে বঞ্চিত ছিল তাদেরকে সেটা দেওয়া,
25 কোটি মানুষকে বিগত 12 বছরে দারিদ্রতা থেকে বের করে আনা হয়েছে, রাষ্ট্রবাদের নতুন পরিভাষা দিয়েছেন। আজ আমার মনে হয় না 1947 সালে এত পতাকা, জাতীয় পতাকা উত্তোলন হয়েছে, যে পতাকা 2022 সালে 23 সাল থেকে হচ্ছে, যখন বলেছেন হার ঘর তিরঙ্গা। আধ্যাত্মিকতার নতুন পরিভাষা দিয়েছেন। রামলালা সূর্য নদীর তটে বসেছেন, গোটা ভারত রামময় হয়েছিল। আর গোটা বিশ্বের কাছে ভারতের মহিমাকে উনি নতুন ভাবে নিয়ে গেছেন। আজ না হলে বিরোধীরা বলবে, মেলার মাঠ থেকে বলবে, পোস্ট অফিস সমনি থেকে বলবে, কিন্তু যাকে নিয়ে বলছেন, যে প্রধানমন্ত্রীজিকে নিয়ে বলছেন, আজ গোটা রাষ্ট্র ওনাকে শুনতে হয়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সেটা প্রমাণ করেছেন, এবং প্রায় 33টি দেশ প্রায় ওদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ভূষিত করেছেন। ভারতবর্ষের আজ ইকোনমি যেটা ফ্রেজাল 5-এ ছিল, মানে পেছনের দিক থেকে দেখা হতো ভারত কোথায় আছে, আজ যদি সেটা চতুর্থ পঞ্চম অর্থনীতিতে ভারতবর্ষ প্রতিষ্ঠিত হয়ে থাকে। এত প্রতিকূলতা, কোভিড পিরিয়ডে, ডিউরিং কোভিড, শুধুমাত্র গোটা ভারতের বসুধৈব কুটুম্বকমের মন্ত্রকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদীজি শুধুমাত্র জাতির প্রাণ বাঁচাননি, 100টি দেশে 30 কোটির উপর ভ্যাকসিন উনি প্রদান করেছেন। অসংখ্য ধন্যবাদ দিদি সঙ্গে থাকার জন্য আজ, এবং খুব বিস্তারিত আলোচনা আপনি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই 12 বছরের বিভিন্ন যে প্রাপ্তিকে নিয়ে। তবে ত্রিপুরার প্রাপ্তি নিয়ে অবশ্যই আপনার সঙ্গে আমরা আরো একদিন বসবো, এবং ত্রিপুরা ভারত থেকে আলাদা নয়, ভারতের একটি রাজ্য ত্রিপুরার প্রাপ্তি নিয়ে আমরা অবশ্যই আপনার সঙ্গে আরো একদিন বসবো, এবং বিস্তারিতভাবে সব তথ্য সহকারে আমরা বোঝার চেষ্টা করব মানুষের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই 12 বছরকে উন্নয়ন, কল্যাণ প্রকল্প, অবকাঠামো ও জাতীয় নিরাপত্তার সাফল্যের অধ্যায় হিসেবে উদযাপন করছে। অন্যদিকে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল বলছে যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সামাজিক বিভাজন ও অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। তবে 12 বছরের মূল্যায়নের এই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অতীতের হিসেবের পাশাপাশি ভবিষ্যতের রূপরেখাও স্পষ্ট হওয়া। কারণ ত্রিপুরার মানুষ শুধু জানতে চান না যে গত 12 বছরে কি হয়েছে, তারা জানতে চান আগামী 12 বছরে তাদের সন্তানদের জন্য কেমন ত্রিপুরা গড়ে উঠবে। সেই প্রত্যাশা, সেই সম্ভাবনা আর আরো উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর ত্রিপুরার স্বপ্ন নিয়ে আজকের আলোচনা শেষ করছি। সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।